দেখুন, আমি গতকালও বলেছি আমরা প্রত্যেকে চাই যে এই 26,000-এর মধ্যে যত হাজার যোগ্য প্রার্থী আছে তাদের জীবনটা এইভাবে অন্ধকার করে দেয়া যাবে না। উপায় কি? আলোচনা যা হয়েছে সমস্ত তার বেশিরভাগ হচ্ছে যে এই দুর্নীতি এবং তার শেকড় সন্ধান নিয়ে, কিন্তু এই ছেলেমেয়েগুলো, আমাদের ঘরের ছেলেমেয়েগুলো, তাদের সামনে কোনো আলো কি আছে? বর্তমান সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার এজলাস থেকে মনে করে দেখুন এই শিক্ষা নিয়োগ দুর্নীতির বল গড়াতে শুরু করেছিল, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে একটা ফর্মুলা দিয়েছেন। তিনি বলছেন যে দলমতের ঊর্ধ্বে উঠে একটা কমিটি তৈরির কথা, যে কমিটির মাথায় শিক্ষামন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী কমিটি করে দেবেন, তাতে তিনিও থাকবেন। এক্স্যাক্টলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কী বলেছেন আমি বিস্তারিতভাবে আলোচনার এই অংশে আপনাদের সামনে রাখবো, তারপর তা নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া দেখাবো, আলোচনায় আসবো যে আজকের এই পশ্চিমবঙ্গে 2025-এ দাঁড়িয়ে প্রায় সর্বদলীয় বৈঠকের মতো একসঙ্গে একটা দুর্নীতি নিয়ে এই ধরনের কমিটি ফর্ম করে ওই ছেলেমেয়েগুলোর সামনে আশার আলো জাগানো বাস্তবসম্মত কিনা, সম্ভব কিনা। কিন্তু আগে দেখাবো বর্তমান সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফর্মুলা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন, এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। কোনো কারণে লিস্টটা হয়নি, আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে এদেরকে হুজুর, এদেরকে ক্ষমা করুন, এদের কোনো দোষ নেই, এদের কোনো দোষ নেই। যারা দোষ করেছে তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে বাদ দিন। যারা দোষ করেনি তাদের চাকরিটা থাকবে। দেখুন, এই প্রস্তাবিত কমিটির একজন সম্ভাব্য সদস্য বিক্রম আমাদের সঙ্গেই আছে, কিন্তু ওর কাছে এখন যাব না। আমার শুভময়দার কাছে পরিষ্কার প্রশ্ন যে দুর্নীতির সমাধানে সব থেকে বড় কথা ওই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের আশার আলো জ্বালতে প্রায় একটা সর্বদলীয় বৈঠকের মতো এই ধরনের কমিটি কি বাস্তবে সম্ভব, এবং তারা কি কোনো আশার আলো দেখাতে পারে সুপ্রিম কোর্টের এই রায়ের পর? একেবারেই আমি মনে করি যে সত্যিকারের যে সামাজিক ন্যায় বিচারের কথা অভিজিৎবাবু পশ্চিমবঙ্গের বুকে নামিয়ে এনেছিলেন, এবং তার যে অনেক রায়, সেই রায় তো একদম পুরো আইনের বই দেখে বলা নয়, সাধারণ মানুষের মুখের ভাষা তিনি তুলে এনেছিলেন। তারপর বিভিন্ন সমালোচনা হয়েছে, তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, কিন্তু আজকে তিনি কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা নেতৃত্ব সুলভ বক্তব্য রাখলেন। খারাপ তো কিছু বলেননি। সংসদীয় গণতন্ত্রে বিধান রায় বা জ্যোতি বসুর যে সম্পর্ক, ইন্দিরা গান্ধী বা অটল বিহারী বাজপেয়ীর যে সম্পর্ক, এইসব সম্পর্কে হয়তো আমরা ভুলে যাইনি। পশ্চিমবঙ্গের রাজনীতিটা আজকে না হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বে পড়ে গেছে, রাহুল দাও যেভাবে বললেন, আমাদের শিক্ষামন্ত্রীও বললেন যে কোনো কিছুই নিশ্চিত নয়, কিন্তু সেখান থেকেও তো মানুষ সামনের দিনে একটা সমাধানের পথে যায়। অসুবিধে কি? ব্রাত্য বসুর নেতৃত্বে যদি কমিটি হয়, অভিজিৎ বাবু থাকেন, বিক্রম বাবু থাকেন, এবং বিজেপির লোক, তৃণমূলের লোক, সিপিএমের লোক, বিকাশ ভট্টাচার্য থাকেন,
সৌম্যদা জিজ্ঞেস করতে পারেন, রাহুল গান্ধী সকালে ব্যায়াম ট্যায়াম সেরে কাকে পাঠাবেন ওই কমিটি, তো ওনাকে তো আবার ঠিক করতে হবে। অভিষেক মনু সিংঘি থাকলে তিনি তৃণমূলের পক্ষেই কথা বলবেন। সেই সব বিষয় আশয়গুলো থেকে একটা কমিটি কিন্তু হতে পারে যেটা সর্বদলীয়। সিপিএম যদি চট করে স্থির করতে না পারে বিকাশ ভট্টাচার্যকে, তাহলে মাদুরাইতে 2 থেকে 6 তাদের সভা সেরে জনগণতান্ত্রিক বিপ্লব শেষ করে তারাও 2-4 জনের নাম দিতে পারেন। এবং কথাটা হচ্ছে, রাজনৈতিক নেতারা এত কথা বলছেন, তার বাইরে বেরিয়ে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই যে তালিকা থেকে দরকার হলে এদের মধ্যেই আরেকবার পরীক্ষা নিয়ে অনেক রকমের উপায় আছে, একাধিক উপায় আছে, তার পক্ষে বিপক্ষে কথা হবে, অবশ্যই হাইজেনবার্গ আসবে, কিন্তু শেষ পর্যন্ত এই সমাধানের যে পথ অভিজিৎ বাবু দেখালেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গে একজন বাঙালি সত্যিকারের নেতার মতো একটা কথা বললেন। তিনি তো বলতে পারলেন কথাটা, কেন পারবেন না? অসুবিধে কি? সবাই তো বাঙালি, বাঙালিদের তো এই অসুবিধে হচ্ছে। এবং আজকের দিনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যাদের চাকরি গেল তারা তো বাচ্চা ছেলে মেয়ে, সত্যি কথা বলতে আমাদের মতন বুড়ো লোকদের বয়সের নিরিখে তারা তো আমাদের ছাত্রছাত্রীর মতো, আমাদের ছেলে মেয়েদের মতো। আজকে কিন্তু তাদের নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, তারা কাঁদছেন, তারা হতাশা। আমি বলবো না, আমাদের পশ্চিমবঙ্গকে সত্যিকারের আলো তারা দেখাচ্ছেন। হিরোশিমা নাগাসাকিতে বোমাটা পড়ার পর সেই জায়গার জ্বলে পুড়ে যাওয়া মানুষগুলো যখন জাপানকে ওই জায়গায় তুলে নিয়ে যেতে পারেন, আজকে এই সত্যিকারের যারা সত্যিকারের পরীক্ষা দিয়েছেন, সত্যিকারের সুযোগ পেয়েছেন, তারা আজকে যখন চাকরি পাচ্ছেন না, এই যন্ত্রণা বুকে রেখে তারা কিন্তু এখনো সুস্থভাবে তাদের বক্তব্য পেশ করছেন, তারা কাঁদছেন, তাদের চোখের নোনা জল আসছে জীব অবধি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা কোনো রকম অধিকারের বাধা, কোনো গণতন্ত্রের বাধা পেরিয়ে একটা কথা বলেননি। তারা কি বলছেন? তারা বিশ্বাস রাখছেন সংসদীয় গণতন্ত্রের ওপর। তারা বলছেন যে চলুন আমরা আবার চেষ্টা করি, কোর্টে যাই, জজ সাহেবদের কাছে যাই, আবেদন করি। সেই জায়গায় অভিজিৎ বাবু যে কথাটা বলেছেন, সেটা তো সত্যিকারের তার পরিপূরক। এবং এই জায়গায় বলতে হবে, এই যে 16, 17, 18 হাজার আমাদের শিক্ষক যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সত্যিকারের মানুষগুলো যারা সত্যিকারের পরীক্ষা দিয়েও এই একটা বিশাল দুর্ঘটনার মুখে পড়েছেন, যে দুর্ঘটনায় গাড়ির ব্রেক গন্ডগোল করে দিয়েছে রাজনৈতিক দলের নেতারা, তারা এখন কে কোন দলে আছেন আমরা জানি না। এবং এই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাদের সামনে অভিজিৎবাবু আশার আলো দেখিয়েছেন। একটা কথা দেখলাম, জহরবাবু বললেন যারা মেধাবী তাদের কাছে এটা অভিশাপ। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসে বা চিত্তরঞ্জন বাবু কোন চাপে দায়িত্ব নিয়েছিলেন জানি না, তারা যখন ছিলেন এই সরকারের সঙ্গে, তারা ভেতরে থেকে, আমরা বারবার দেখি উপেন বিশ্বাস মহাশয়, তারা যখন ভেতরে ছিলেন, আজকেও যারা ভেতরে আছেন, তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষ আছেন যারা ভালোবেসে ওই দলটাকে সমর্থন করেন। সেই মানুষগুলো ভেতরে থাকাকালীন চিৎকার করুন। আপনারা ছেড়ে দিয়ে বেরিয়ে এসে যখন বলেন না, তখন তার জোর কমে যায়। নৃপেন চক্রবর্তী মহাশয় যখন সিপিএম ছেড়ে বেরিয়ে এসে বলতেন, তখন সেই জোরটা আর থাকতো না। সেই আবেদন থাকবে এখন যারা তৃণমূলের মধ্যে আছেন, তারা অভিজিৎ বাবুর কথাটা শুনে চেষ্টা করুন আগামী দিনে পশ্চিমবঙ্গ যদি এই সর্বদলীয় বিষয়টি দেখাতে পারে। এবং শেষ যে কথাটা বলবো, সামনে অন্ধকার কিন্তু ফিকে হয়ে যাওয়া, আমি একেবারে চন্দ্রবিন্দুর গানের কথা বলবো, আলো ফিরবেই। ফলে জানলার কাছে যতই শূন্যতা লেগে থাকুক, এই ছেলেগুলো আমাদের যেটা দেখাচ্ছে, এটাই ফিরে আসার সময়। এভাবেই ফিরে আসা যায়, এভাবেই আমরা ফিরে আসবো। ধন্যবাদ শুভময়দা। আমি দ্রুত একবার শুভময়দা দুটো শব্দ তুলবো। এক হচ্ছে অসুবিধে কি, আর 2 হচ্ছে যে এখন যারা তৃণমূলের মধ্যে আছেন তারা বলুন। এখন যারা তৃণমূলের মধ্যে আছেন, এই ফর্মুলা শুনে তারা তাদের প্রতিক্রিয়াও দিয়েছেন। অসুবিধে কি বোধহয় তারা নির্দিষ্ট করে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই ফর্মুলার প্রতিক্রিয়া? কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখাবো। এটা তো ওনার রাজনীতির কথাবার্তা হলো, আজকের কোনো সমাধান সূত্র কিছু আছে নাকি? উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, আবার এখন উনি থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটি কি কে হবে সেও বলে দেবেন। এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে, সমাধান একমাত্র রাস্তায় সুপ্রিম কোর্ট যে বলেছে সেই রাস্তাতে সমাধান আছে। এর বাইরে এখানে কোনো কনসিলেশন প্রসিডিং হয় না, সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিজেপির নেতারা আবার দালালি করে বেড়াবে। যে অসুবিধে কি, অর্থাৎ যারা কমিটি তৈরি করবেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন যে শিক্ষামন্ত্রীকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী কমিটি তৈরি করে দেবেন, তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সম্পূর্ণ নেতিবাচক, কার্যত খারিজ করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি এই প্রসঙ্গে যে আলোটা কোথায় এবং এই ফর্মুলার আদৌ কোনো দুর্নীতির সমাধানে এবং এদের চাকরি ফেরাতে আদৌ কি কোনো এই ধরনের সর্বদলীয় একটা ভাবনার কোনো বাস্তবতা আছে? কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী? কল্যাণদা যেটা বলেছেন তার সাথে আমি 100% একমত, যে একটা মানে রায় হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট যে পথ দেখিয়েছে সেই অনুযায়ী সমাধান সূত্র খুঁজতে হবে। এবং
বিভিন্ন কোর্টের মধ্য দিয়ে যখন আমরা টেন্টেড এবং নন টেন্টেড মানে যারা যোগ্য এবং অযোগ্য আমাদের মধ্যে বিভাজন করতে পারিনি, ফলে নতুন করে আমরা কি করে আবার বিভাজন করব, আর যদি সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে কেউ, তাহলে সাপ্রেশন অফ ফ্যাক্টের দায়ে কিন্তু দোষী হবে। ফলে না এসএসসি ঢুকবে এর মধ্যে, না রাজ্য সরকার ওর মধ্যে নতুন করে ঢুকবে। কিন্তু আমি যে প্রশ্নটা রাখতে চাই সুমনদা, আজকে যে শাসক দলের যে চোখে জল আমি দেখছি, মানে যেটাকে আমি ক্রোকোডাইল টিয়ার বলছি, মানে পরিষ্কার কুম্ভর মানে কুম্ভীর অস্ত্র যেটা দেখতে পাচ্ছি, কুমিরের অশ্রু যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমি বলবো যে তৈরি করা। কেন তৈরি করা বলবো? যে যখন দিনের পর দিন এই মানে চাকরি প্রার্থীরা রাস্তার মধ্যে বসেছিল, দিনের পর দিন যখন তারা ন্যায় বিচার চেয়েছে, তখন রাজ্য সরকার সামান্যতম তাদের মুখের দিকে তাকিয়েছিল? যখন কোর্ট বারবার বলেছে যে যোগ্যদের তালিকা দিন, আমাদের ডিভিশন বেঞ্চ বলেছে কলকাতা হাইকোর্টের, সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে আপনারা মানে যোগ্যদের তালিকা দিন, কেন এসএসসি দেয়নি? এসএসসি দেয়নি না, এসএসসিকে দেওয়ানো হয়নি। তার কারণ যোগ্যদের তালিকা যদি দিত তাহলে কোর্ট বিচার করে অযোগ্যদেরকে বাদ দিত। আর এই অযোগ্যরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের দিয়েছে। ফলে তৃণমূলের নেতাদের যে বিপুল পরিমাণে টাকা দিয়েছে তার টাকা ফেরত চাইবে, শুধু তাই নয়, বেআব্রু হয়ে যেত। আমি আপনাকে বলছি, জেলায় জেলায় তৃণমূলের নেতারা বেআব্রু হয়ে যেত এবং টাকা কোন পর্যন্ত পৌঁছেছিল সেটা বেআব্রু হয়ে যেত। সেই জন্য সচেতনভাবে এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে একেবারে যারা টেন্টেড অর্থাৎ যারা টাকা দিয়ে ঢুকেছে এবং যারা যোগ্য তাদের মধ্যে বিভাজন করেনি। আজকে যোগ্যদের বুঝতে হবে যে দিনের পর দিন যখন আদালতে প্রশ্ন উঠেছে যে যোগ্যদের তালিকা দাও, কেন এসএসসি দেয়নি, কেন রাজ্য সরকার এসএসসিকে বলেনি? কারণ যোগ্যদেরকে চোখে জল ফেলানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চক্রান্ত ছিল। কারণ অযোগ্যদের যদি তালিকা বেরিয়ে যায় তাহলে অযোগ্যদেরকে তো বাদ দিতে হবে, তারা চেপে ধরবে এবং এই অযোগ্যদের রক্ষা করবার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিল অতিরিক্ত পদ তৈরি করতে হবে। অতিরিক্ত পদ তৈরি করার সাথে সরাসরি সম্পর্ক আছে কেন যোগ্যদের তালিকা দেওয়া হয়নি আদালতে। আদালতে এই কারণেই যোগ্যদের তালিকা দেওয়া হয়নি যে অযোগ্যরা যাতে অযোগ্যদের তালিকাটা বেরিয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে দিবে কোর্ট, এবং এই বাদ দেওয়ার ভয়ে, এই বাদ দিলেই তো রাজনৈতিক অভিসন্ধি বেরিয়ে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেআব্রু হবে। খুব সচেতনভাবেই সেই কারণে কিন্তু আজকে যোগ্যরা বঞ্চিত হলো। যোগ্যরা যদি কারো জন্য বঞ্চিত হয়ে থাকে তাহলে এই তৃণমূল কংগ্রেস সরকারের জন্য বঞ্চিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বঞ্চিত হয়েছে এবং মন্ত্রিসভা সিদ্ধান্তের জন্য বঞ্চিত হয়েছে। আমি দুটো বিষয় বলতে চাই। বাঙালিরা নিশ্চয়ই মানে মানে বিত্তশালী ছিল না গুজরাটিদের মতন, কিন্তু বাঙালিদের দৈনন্দিন জীবনে কেউ বলতে পারবে না যে বাঙালিরা এইরকম দুর্নীতিগ্রস্ত একটা সমাজে পরিণত হয়েছিল। বাঙালিরা কোনোদিন এই বাঙালি সমাজকে দুর্নীতি সমাজ কেউ বলতো না, সবাই বলতো শিক্ষিত লোক, শিক্ষিত জায়গা। 2011 সালে যারা পরিবর্তনের ডাক দিয়ে এই বাংলায় এসেছিল ক্ষমতায়, তারা বাঙালিদের মাথা হেড করে দিয়েছে আন্তর্জাতিক স্তরে, সারা বিশ্বের কাছে। কারণ সারা বিশ্ব আমাদেরকে অত্যন্ত খারাপ চোখে দেখে যে যারা কয়লা চুরি করে, যারা গরু চুরি করে, যারা শিক্ষা চুরি করে, যারা 100 দিনের কাজে চুরি করে, বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করছে একটা সরকার। রুখে দাঁড়াতে যদি না পারি বাঙালিরা, যদি দিনের পর দিন এই সরকারটা চলতে থাকে, আমি আপনাকে বলছি বাংলা যত 200 বছর পিছিয়েছে, আরো কয়েকশো বছর পিছোচ্ছে। সরকারের কিন্তু সামান্যতম হেলদোল নেই, দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তনও নেই। আমি বলছি সুমনদা, আপনি যদি আপনার কাছে আর্কাইভে নিশ্চিত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে মিটিংটা করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে উনি কিন্তু এই কোশ্চেনটাই করা হয়েছিল যে পরীক্ষা কি সবাই দেবে। উনি একটা পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, উনি কিন্তু খুব স্পেসিফিক বলেছেন 3 মাসের কথা বলেছেন। না, 3 মাসের কথা বলেছেন, তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন আমি কিন্তু জাজমেন্টটা পড়ে দেখেছি, অ্যাকচুয়ালি কথা জাজমেন্ট এক সেকেন্ড এটা বলেছেন আমি যারা হচ্ছে এতে যোগ্য বলে বিবেচিত হয়েছে এই রায়, তারা আগে বিবেচিত হবে, উনি বলেছেন। আপনি আজকে দেখালেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা এরকম সর্বদলীয় কমিটির কথা বলেছেন, সমস্ত কিছু ঠিক আছে। এখানে বিক্রমবাবু রয়েছেন, বিক্রমবাবু একজন বরিষ্ঠ একজন লয়ার, তার একই সঙ্গে তার একটা রাজনৈতিক পরিচয় আছে।
কিন্তু তার না, লয়ার আমার আবার কোন রাজনৈতিক পরিচয় আছে? একই সময় আপনার সাথে বলছেন যে আমার রাজনৈতিক কি পরিচয় আছে? আপনি বলুন। পরিচয় আছে, আবার একই না, আপনি সময় আমার লয়ার রাজনৈতিক পরিচয়টা বলুন না। আপনি কাল থেকে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এত বড় একটা ঘটনার পর যাদের যোগ্য বলে বিবেচিত করেছে সুপ্রিম কোর্ট কি করেছে এবং যাদের চাকরি চলে গেছে, এটা যে কত বড় একটা মানবিকভাবে কত বড় একটা সেটব্যাক এবং তার ফলে যে কতখানি চোখের জল ঝরার জায়গা আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমি বলছি শুনে নি সবারটা এখন সেই সময় সবার সাথে বিজেপি এরা যে মিথ্যাবাদীদের দল করে যে আমরা এদের মমতা ব্যানার্জি গান্ধী মূর্তি বানাইছে, এইটা যখন ছাত্র 2018 সালে কেন হয়েছিল এদের, আজকে একইভাবে শুভেন্দু অধিকারী কালকে বলেছেন যে এই 20,000-এর পাশে আমরা থাকবো। বেশ খুব দ্রুত কত বড় মিথ্যাবাদীদের দল করে সুমনদা, এই যে কথাগুলো বলছে 2019 সালে ছাত্র যুব অধিকার রক্ষা মঞ্চে গান্ধী মূর্তির পাদদেশে এই মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সাথে করে ওই যে পার্থদাকে নিয়ে গেছিলেন, প্রিয় পার্থদা ছিল তখন, পাশে নিয়ে গিয়ে বলেছিল এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এখন কিচ্ছু করা যাবে না, এটা হয়ে গেলে আমরা সব চাকরির ব্যবস্থা করে দেবো। আমি বলছি যারা তারা তখনও বসছিল তারা এখন অব্দি বসে আছে, এক নম্বর। দ্বিতীয় এই যে এতগুলো কথা বলছেন না, এই যে পশ্চিমবঙ্গে এই যে গুলিয়ে দেওয়ার রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এর হিসাব গুলিয়ে দেওয়ার রাজনীতি করছেন না, আপনি এটা ইস্যু করছেন ভোকে ইস্যু করছেন মানুষের বিক্রম, তুমি আমাদের মধ্যে একমাত্র এই প্রস্তাবিত কমিটির সম্ভাব্য সদস্য। আমি আসবো মানুষের চোখের জল। আচ্ছা, পৃথিবীটা এখনো শুধু তৃণমূল আর বিজেপিতে ভরে যায়নি, হ্যাঁ, তার বাইরেও একটা অবস্থান আছে। দুজনকে বিক্রম, না আমি এদিকে আর যাবোই না, অডিও অফ করা হোক। আমি যেটা বলতে চাইছি এটা কেন ইস্যু করছো? না, আমি যেটা বলতে চাইছি, দেখুন জাস্টিস কিচ্ছু গঙ্গোপাধ্যায়, শুনতে পাচ্ছেন না মানুষ। জাস্টিস গঙ্গোপাধ্যায় আইন জগতের একজন দিকপাল ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করেছেন এবং তিনি একজন বিচারপতিও ছিলেন। তার তরফ থেকে তিনি একটি প্রস্তাব রেখেছেন। এখন এই প্রস্তাবে রাজ্য সরকার সায় দেবে কিনা সেটা রাজ্য সরকারের উপর। তবে সম্ভব কিনা বলো। না আমি বলছি, আমাকে বলতে দিন। দেখুন, এই প্রস্তাবে সব পক্ষ মিলে কিন্তু এটা স্যাগ্রিগেশন করা, যদি সঠিক প্রচেষ্টায় যায়, এটা স্যাগ্রিগেশন করা যেত যদি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টেও। এখন আমি বলিনি যদি রাজ্য সরকার প্রচেষ্টা নেয়, যদি প্রচেষ্টা নেয় তারপরে সেটা নিয়ে কোথায় আদালতে যাবে না কোথায় যাবে সেটা পরবর্তীকালে চিন্তা করা যাবে। আদালতে যাওয়াই যেতে পারে এটা নিয়ে, কিন্তু সমস্যাটা এখানে একটা জিনিস উঠবে। উনি যে প্রস্তাবটা দিয়েছেন, এটা একটা কমিটি করে, সে যাকেই রাখুক, সে আমাকে রাখতে হবে কি অন্য কাউকে রাখতে হবে সেটা বিষয় না, করে পুরো জিনিসটাকে স্যাগ্রিগেট করে আদালতের কাছে আবার যাওয়া যেতে পারে। এই যে একবারে প্রভিশন আইনে নেই এটা কিন্তু নয়, রিভিউ আছে। এক মিনিট, রিভিউ আছে, রিভিউ পিটিশন হয়, রিকলিং অ্যাপ্লিকেশন হয়, আদালতে হয়, এটা কিন্তু আদালত সম্মত হয়। আদালতে কিউরিটিভ পিটিশন হয় সুপ্রিম কোর্টে, কিউরিটিভ পিটিশন। আমি আরবিট্রেশনের একটা মামলা জানি, আরবিট্রেশন প্রসিডিংয়ে হেরেছে, ডিভিশন রিট পিটিশনে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, তারপরে কিউরিটিভ পিটিশনে সেটা পুরো চেঞ্জ হয়েছে। এটা হয় না একেবারে সেটা নয়, কিন্তু তিনি একটা প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি, আমি আইন নিয়ে এখানে কথাটা বলছি না, ফ্যাকচুয়ালি রাজ্য সরকারের তরফ থেকে কতটা সঠিক তথ্য তারা দেবে, এটা একটা ব্যাপার আছে। রাজ্য সরকার কমিটি ফর্ম করবে কিনা, একটা সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রশ্ন আছে। অভিজিৎবাবু যে কথাটা বলেছেন, এবং সেখানে যদি কোনো গোপনীয়তার জন্য বলা যাবে না ঢাকে ঢোলে কাঠি আর উলু দিতে মানা, এতদিন ধরে সবাই সব জানে, তৃণমূলের নেতারা পর্যন্ত বলছেন এর মধ্যে গোলমাল হয়েছে, তাহলে এর মধ্যে গোপনীয়তার কথার জন্য বা আইনের জন্য, আইন তো শাসক ঠিক করে, আইন তো ঠিক হয় শাসক দিয়ে, আইন তো শাসক ইন্টারপ্রেট করে। এই যে বাচ্চাগুলোর জন্য অভিজিৎ বাবু যে ডাক্তার দিয়েছেন, আজকে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসতে পারবে না কেন, এই প্রশ্ন বারবার উঠবে। সবাই সিপিএম কংগ্রেস আমি বলছি আবেগের জায়গা নেই, সর্বদলীয় বৈঠক করারও জায়গা নেই, পরিষ্কার করে আমি বলছি।
দুটো তিনটে জিনিস এখানে। একটা হলো যে রিভিউ পিটিশন মানে কিন্তু কমিটি তৈরি করা নয়। আমি আমার মতন একটা কমিটি তৈরি করে সুপ্রিম কোর্টে গেলাম, যে দেখো আমি কমিটি সর্বদলীয় কমিটি করেছি, এবার তদন্ত করব, এটা হয় না। সরকারের তরফে তো রিভিউ পিটিশন করার অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় সেটা হলো বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনি বারবার দেখেছেন যে মানে কাকড় এবং চালকে আলাদা করা যায়নি, এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসেছে যে এটা আলাদা করা যায়নি জন্য, যোগ্য অযোগ্যদের মধ্যে আলাদা করা যায়নি জন্য সুপ্রিম কোর্ট শেষ বিচারে বলেছে যে না আমরা পারছি না। এটা ঠিক, মানে চূড়ান্ত অবস্থান সুপ্রিম কোর্ট। যদি সদিচ্ছারই প্রশ্ন থাকে, এত যে সুন্দর ইয়ার সুদিং শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এতই যদি সদিচ্ছা থাকতো তাহলে তো এই জিনিসটা আগেও করা যেত। কেন করা হয়নি? তা লিঙ্গার করা হয়েছে এই জন্যই যে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য। এখন আনার্থ যদি হয় তাহলে যে রাঘববোয়ালরা ধরা পড়বে তাদের কাছে আপনি চাইছেন যে সর্বদলীয়। আমি বলছি সদিচ্ছার প্রশ্ন, সরকার সেই সদিচ্ছাটা যদি আগে দেখাতো হতে পারতো। আমি বলছি যে কথাটা বারবার করে রাজ্যের বিরোধী দলনেতা বলেছে, এর সমাধান বেরোবে, এর সমাধান বেরোতে বাধ্য। সমস্ত কিছুর মাধ্যমে 26 সালে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে মানে ওদের আলো জ্বালতে গেলে এই রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিরোধীরা যখন দাঁড়িয়ে আজকে যখন বিকাশ ভট্টাচার্য বলেছিল পুরো প্যানেলটা বাতিল করতে হবে, তখন কোন বিরোধীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? করতনি। আজকে দাঁড়িয়ে তারা তো জানতো হবে যোগ্য আছে, মানলাম যে অযোগ্যরা আছে, কিন্তু তারপরেও যদি যোগ্যর বড় একটা অংশ থেকে কোন বিরোধী চোখের জল ফেলেছিল না, বিকাশ ভট্টাচার্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোই নিয়ন্ত্রণ করেন। আজকে দাঁড়িয়ে যে ত্রিপুরায় দাঁড়িয়ে বিকাশবাবু অপোজ করেছিল। কথা বলবো না, আমি আমার সোজা পরের প্রতিবেদনে চলে যাব, যেটা পরিষ্কার একেবারে যে চাকরি পাওয়ার। দেখুন এর আরেকটা অঙ্কও আছে, সেটা হচ্ছে ধরুন একেবারে এসএসসি বা সিবিআই যে তথ্যগুলো দিচ্ছে 6000, কেউ বলছে 8000, তারা হচ্ছে অযোগ্য। অর্থাৎ সোজা কথায় চাকরি বিক্রি হয়েছে এবং তারা সেই চাকরি, তারা অযোগ্য চাকরি কিনে ওই শিক্ষকের সম্মানীয় চেয়ারটাতে গিয়ে উঠে বসে পড়েছে। যতজন এই সংখ্যাটা হয়েছে ততজন, তার থেকে অনেক বেশি, 22 লক্ষ বোধহয় পরীক্ষার্থী ছিল, অনেক বেশি, সেই অন্তত ততজন তাদের শিক্ষক শিক্ষিকার ন্যায্য মেধার ভিত্তিতে পাওয়া চেয়ারটা থেকে বঞ্চিত হলো। এই নিয়ে একটা আন্দোলন চলছিল। অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে একদিকে যেরকম নিঃসন্দেহে যোগ্যরা, সেই রকম অযোগ্যদের ঢোকার জন্য অনেক যোগ্য, অসংখ্য যোগ্য যারা ওই চেয়ারটাতে বসতে পারলো না, তারাও তো বঞ্চিত। আমরা কিন্তু যারা রাস্তায় আন্দোলন করছে তাদের কথাও ভুলে যাইনি, প্রায় প্রতিদিন তাদের কাছে গেছি, আজকেও গেছি, যে এই রায়ের প্রেক্ষিতে তারা কি ভাবছে। এইবার তাদের কথাও সমানভাবে দেখাবো, তার কারণ চোখের জল এক জায়গায় একটা কারণে ঝরছে না, নানা জায়গায় এই চূড়ান্ত অন্যায়ের জন্য নানা ক্ষেত্রে ঝরছে, এবং একেবারে স্পষ্ট সাহসের সঙ্গে সেই চোখের জলগুলো তুলে ধরতে হবে। পরের প্রতিবেদন। তিনি বললেন কৃষ্ণমৃত্তিকা তুমি আজ স্কুলে আসবে না, এটা ভাবতে পারছি না। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় কারো চাকরি চলে গেছে, আবার দুর্নীতির অভিযোগ তুলে কেউ এখনো রাস্তায় বসে। দুপক্ষের মধ্যে এখন একটাই কমন ফ্যাক্টর, চোখের জল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা কৃষ্ণমৃত্তিকা নাথ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভোকাল মিউজিকের গোল্ড মেডেলিস্ট কৃষ্ণমৃত্তিকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে শিক্ষিকা ছিলেন। রাতারাতি চাকরি চলে গেছে। তৎকালীন রাজ্যপাল তথা আচার্য এম.কে. নারায়ণনের কাছ থেকে স্বর্ণপদক নেওয়ার সেই ছবি আঁকড়ে এখন কাঁদছেন তিনি। বইপত্র নিয়ে ফের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিলেও একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে। 10 বছর দিন রাত জেগে যে প্রস্তুতি নিয়েছিলেন, এখন 3 মাসে তা সেরে ফেলবেন কি করে? সেকেন্ড র্যাঙ্ক করেছি আমি এসএসসিতে মিউজিকে 11-12-এ। আমি কি করে 10 বছর আগে ফিরে যাব যদি আপনারা বলে দেন। আমি 3 মাসের মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করে পড়তে, আমি বই বের করেছি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, আমার সম্মান বাঁচাতে। আমি কি করে আমার পাড়ায় ফিরে গিয়ে শুনবো যে জালিয়াতি করে চাকরি পেয়েছে। 2002 সালে দক্ষিণ কোরিয়ায় বুসান প্যারাগ এশিয়ান গেমসে হাই জাম্পে স্বর্ণপদক জিতেছিলেন নদিয়ার তাহিরপুরের বাসিন্দা সোমনাথ মালু। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মিলেছিল সম্বর্ধনা। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন চাকরি হারার দলে বীরনগরের একটি স্কুলের ক্লার্ক সোমনাথ। শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। তার প্রশ্ন, ক্যান্সার আক্রান্ত সোমা দাস চাকরিতে বহাল থাকলেও তিনি কেন নয়?
আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। সুপ্রিম কোর্টের রায় চাকরি খুইয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা এই শিক্ষক দম্পতিও। আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি, তাহলে একটা জায়গা কিনেছি লোন করে, যে এবার আমরা বাড়ি ঘর দুয়ার করবো, কিন্তু হঠাৎ করে যে এইটা মানে একটা রায় আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। আমরা কি করবো এখন কিছু বুঝতে পারছি না। এত টাকা লোন, হ্যাঁ স্যার, চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে, 14 লক্ষ টাকা লোন আছে আমার এখনো। একদিকে হারানোর আতঙ্ক, তখন অন্যদিকে না পাওয়ার আক্ষেপ। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের প্যানেলভুক্ত করার দাবিতে কলকাতার গান্ধী মূর্তির নিচে 1308 দিন ধরে টানা ধর্ণা দিয়েছেন এসএলএসটির চাকরি প্রার্থীরা। এমনকি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। আইনের মধ্যে দিয়ে সিস্টেম করে করতে হবে। ঠিক দ্যাট টাইম আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি প্রার্থীকে ইনস্ট্রাকশন দিচ্ছি টু ডু সামথিং। কিন্তু এত কিছুর পরও যে অন্ধকারে ছিলেন সেখানেই রয়ে গেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার আমাদের সাথে ফোনে কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, কিন্তু এগুলো সবই কেবলমাত্র আমাদের ললিপপ। এখন তো মনে হয় এগুলো সবই ললিপপ ছিল, তাছাড়া কিচ্ছু না। আগামী 7 তারিখ আরও একটা বৈঠক আসছে, আরও একটা মিটিং আমরা দেখব, সেখানেও ললিপপ দেওয়া হবে। প্রত্যেকবার মিটিংয়ের নামে আমাদের ডেকে, হ্যাঁ, এখন তো মনে হচ্ছে সেগুলো সমস্ত কিছুই ভাঁওতাই ছিল, কোনো কিছুই তারা করেননি। চোখের জলে, হতাশায়, উদ্বেগে, উৎকণ্ঠায় এভাবেই দুর্নীতির চরম খেসারত দিচ্ছে হাজার হাজার পরিবার। সোমনাথ দাস, সন্দীপ সমাদ্দার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চিত্তরঞ্জন বাবুর কাছে আসবো। চিত্তরঞ্জন বাবু, আমি নিশ্চিত যে 100টা বিষয়ে এই আমার 8 জন অতিথির মধ্যে বিতর্ক হতে পারে, কিন্তু একজন যোগ্যরও যেন চোখের জল না ঝরে, এটা সবাই চাইবেন। আমি বলছি এই ফর্মুলা বা কোনো ফর্মুলায় কোনো সমাধান সূত্র দেখছেন? এই টেক্সটে বলি, অভিজিৎ বাবু যে প্রপোজালটা দিয়েছেন সেটা অত্যন্ত সাধুবাদ দেওয়ার যোগ্য। যেটা উনি বলছেন সে তার সাথে করব, কিন্তু জায়গাটা ভাবার চেষ্টা করুন। উনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঘটবে না। তার কারণ ওনার প্রিলিমিনারি ফার্স্ট যেখানে জাজমেন্ট হয়েছিল সেখানে সম্ভবত 5800-র মতো ক্যান্সেল করেছিলেন, করে বলেছিলেন বাকিগুলো হচ্ছে যে ফেয়ার। সেটার বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে গিয়েছিল, তারপরে হায়ারার্কিগুলো আর কি। উনি যে আশাটা উনি ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার টিম এত চাপে আছে যে 5800-তে উনি রাজি হয়ে যাবেন, উনি মধ্যে, সেটা হওয়ার নয়। কারণ এর মধ্যে প্রচুর, নরম করে বললেন যে প্রস্তাব সাধু, কিন্তু প্রস্তাবটা অবাস্তব। আমিও ওনার সাথে খানিকটা একমত চিত্তবাবুর সাথে, যে প্রস্তাবটা সাধু, একেবারে আইনে পসিবল না সেটা না, কিন্তু সেই প্রস্তাবটা যখনই আসবে, আমরাও তো এই মামলা স্টেক হোল্ডার, আমাদেরকে তো একটা কপি দিতে হবে। যাই প্রস্তাব হোক, জন কমিটি হোক, সুপ্রিম কোর্টের ধরুন হিয়ারিং হচ্ছে, আমরা একটা পাবো। আপনারা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে যদি দেখেন, আমাদের তথ্য অনুযায়ী 10,750, এটা আমরা বলছি ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট। এটা আমরা জানিয়েছি, আমরা এর বেশি জানাইনি। কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগও করিনি। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে 5,000 সামথিং। সিবিআই কত জানাচ্ছে? সিবিআই ফিগারটা জানাচ্ছে হলো 9,000, 8,000 সামথিং, অ্যাপ্রক্সিমেট 9,000। তাহলে তিনটে সেটে তিনটে ফিগার মিললো না, এটা হলো ফার্স্ট। স্কুল সার্ভিস কমিশন কোনটা মেনলি দেখালো না? ওরা বলতে চাইছে প্যানেল এক্সপায়ারির পরে যারা অ্যাপয়েন্টেড হয়েছে তার সেটা ইলিগাল না। আমরা জানি প্যানেল এক্সপায়ার 1 বছর পর করে, তার পরবর্তীকালে যারা অ্যাপয়েন্টেড হবে দ্যাট ইজ ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট। এমনকি ফেক রেকমেন্ডেশন লেটারে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই জায়গাগুলোকে বাদ দিয়েছে। এই কালকে এই বিতর্কটা কিন্তু রয়ে যাবে একদম, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রত্যেকটা ক্ষেত্রে বেশি ইস্যু হয়েছে, প্রত্যেক, এবং এটা ধরা দিলে সম্ভবত 37 পাতা যদি স্মৃতির তঞ্চকতা না করে। বারবার করে বলছেন প্রশ্নটা, উনি যেটা বলছেন বারবার করে, প্রশ্নটা হচ্ছে সদিচ্ছা। এই সদিচ্ছাটা যদি দেখানোরই থাকতো, আমি বলছি রাজ্য সরকার এতগুলো স্টেজে সদিচ্ছাটাকে দেখাতে পারতো। ওটার জন্য আজকে অভিজিৎ বাবুর কথা কনসিডার করা বা না করা, বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডাকা, এগুলো কোনোটাই করতে হতো না। আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন, একজন স্টেটসম্যানের মতন কথা বলেছেন, একজন যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যেইভাবে দিশা দেখানোর কথা উনি সেটাই দেখিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই সরকার সেটা করবে না। এখানে তোমাকে সুমনদা একটা কথা বলছি, আমি তোমাদের মাধ্যমে, রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে তিনি এই ব্যাপারে বলবেন না যে 7 তারিখের মিটিংয়ে তারা যাবে কি যাবে না।
আমি বলছি, আমি তোমার যে প্রসঙ্গটা তুলেছিলাম বলতে পারলাম না তখন, 2019 সালে ওই যে ছাত্র যুব অধিকার রক্ষা মঞ্চ যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গেছিল, ওই ভিডিওটা ভালো করে দেখুন। একটা মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যাবাদী হতে পারে যে ওই মঞ্চে দাঁড়িয়ে এত বড় কথা বলে আসার পরে তারপরেও সেই কথা রাখেননি, 1000 দিন পেরিয়ে গেছে তাও কথা রাখেনি। আমি যারা বলছি 7 তারিখে যাদের ডেকেছে যাবেন না, ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে একটা বুড়ো ঝাঁটা আর একটা ছেঁড়া চটি নিয়ে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে হচ্ছে কেউ কথা রাখে না। একটা জিনিস, আমরা তো এই যে সাধারণ যে পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে চলছে আর কি, যেভাবে হিংসা, তারপর বামফ্রন্টের 34 বছর, তৃণমূলের 15 হতে চললো, এর মধ্যে আবদ্ধ নই আমরা। সাধারণ আমাদের একটা ভাবনা আছে। এবার অভিজিৎ বাবুর কথা না হয় বাদ থাক, জন অস্টিন বলে একজনের কথা বলতে চাইব, বিক্রমবাবুরা অনেক ভালো জানবেন। তিনি বলছেন ল ইজ ডক্ট্রিন অফ দ্য সভরেন ব্যাকড বাই লিগাল স্যাংশন। আইন হলো সার্বভৌমত্বের মতবাদ যা আইনি অনুমোদন দ্বারা সমর্থিত। আজকে যখন কমিউনিস্টরা জিতেছিল রাশিয়ায়, তার আগে যে আইন ছিল তারপর আইন বদলেছে। আজকে বিজেপি ক্ষমতায় আসার পর আইন বদলেছে। একজন রাজনৈতিক নেতা একটা ডাক দিয়েছেন, ডাকে কি বলেছেন? বলেছেন রাজনৈতিক নেতাদের আমরা যেভাবে চিনতে শিখেছি তার বাইরে বেরিয়ে তিনি একটা বড় রাজনীতির কথা বলছেন, যেটা সবাই একসঙ্গে হওয়া। আর দ্বিতীয় 7 তারিখে যে মিটিংটা আছে নেতাজি ইন্ডোরে, খুব ভালো, হয়তো এমনও হতে পারে, আরেকটা কথা বলতে দিতে হবে, সেটা হচ্ছে এমন হতেই পারে চাকরি চলে গেল, ঠিক আছে চুক্তিভিত্তিক দিয়ে দিলাম, 20-25 হাজার লোককে চাকরি, মাইনেও কম লাগবে, গভর্নমেন্টের দায়িত্বও চলে গেল, কোনো অসুবিধা নেই। এরকম অনেক সমাধান আছে। ফলে যখন এরকম সমাধান রাজনৈতিক নেতারা বারবার সুযোগ খুঁজে নেবেন, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এত আইনের বইয়ের মধ্যে না দিয়ে আইন পরিবর্তন হবে মানুষের জন্য। তাদের কথা না, যারা আজকে সঠিকভাবে পরীক্ষা দিয়েছে তাদের জন্য আইন বদলাতে হবে। তার আগে তো কে যোগ্য এবং কে অযোগ্য সেটা বাঁচতে হবে। তার কারণ আমি একটা জায়গায় তো আমি ডিফার করছি। তার কারণ হচ্ছে আমি সুপ্রিম কোর্ট অযোগ্যদের এবং যোগ্যদের মধ্যে বাছাই করেনি এবং অযোগ্যদের বাদ দিতে চেয়েছে। আমি চুক্তিভিত্তিক অযোগ্যদেরও নিয়ে নিতে পারি। এটা মানে আমি বলছি যারা টাকা দিয়ে বিক্রি হওয়া চাকরি কিনেছে তারাও পড়াবে, তারা চুক্তিভিত্তিক বলে তারা ছাড় পেয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। যদিও আমি বলছি এটা সম্ভাবনা, এটা জাস্ট এই প্রস্তাবটা উঠলো তাই বললাম। কথা বলা হচ্ছে যে প্রথম বলা হয়েছিল অযোগ্যদের নাকি ঢাল করার জন্য। এসএসসি একটা অ্যামেন্ড করে জমা দিয়েছে হলফনামা, তাতে লেখা ছিল কিন্তু বারবার বলেছিল যে এটা যোগ্য বঞ্চিত তাদের জন্য করা হয়েছে। এসএসসি নিয়ে হলফনামা করা দিয়েছে। তুমি আবার রিপিটটা দেখো। আমি এইখান থেকে সবাইকে থামালাম। আমি এইখান থেকে যেখান থেকে এই গোটা বিষয়টা শুরু হয়েছিল সেটা হচ্ছে মাননীয় বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ, যেখানে বাগ কমিটির একটা বাগ কমিটি তৈরি করে দেওয়া হয় প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি। আজকে এইখানে যে বিপুল বরফের মণ্ডটা শুরু হয়েছে, সেইটা ছোট্ট বরফটা কিন্তু ছোট্ট বলটা গড়াতে শুরু করেছিল সেইখান থেকে। আমি দ্রুত একবার সেই গোড়ার জায়গায় আমি বলছি আবার আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটা সমাধান সূত্র খোঁজা, যাতে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা যেন বঞ্চিত না হন। আমি সেই শেকড়ে ফিরতে চাইছি ঠিক একই কারণে। দেখো, স্বচ্ছ অস্বচ্ছ, যোগ্য অযোগ্য, চাল আর কাপড়, এটাকে আলাদা করতে পারত মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, পর্ষদ, তার সরকার, কিন্তু তারা সেটা করেননি দুর্নীতিগ্রস্ত লোককে বাঁচানোর জন্য। পুরো নিয়োগ প্রক্রিয়ায় দূষিত হয়ে গেছে এবং এমনভাবে দূষিত ও কলুষিত হয়ে গেছে যে সংশোধনের রাস্তা নেই। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অযোগ্যদের জন্য চাকরি হারাতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের। কিন্তু ঠিক কিভাবে হয়েছিল সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি? এই ক্ষেত্রে অনেকেই মনে করিয়ে দিচ্ছে বাগ কমিটির রিপোর্টের কথা, যেখানে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল শিক্ষা নিয়ে কিভাবে দুর্নীতি করা হয়েছে। 2022-এর 11 এপ্রিল এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করেছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি।
যা বাগ কমিটির রিপোর্ট নামে পরিচিত। প্রায় ১৫০০ পাতার সেই রিপোর্টের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, বাগ কমিটির সেই রিপোর্টে দাবি করা হয়েছিল দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল তা বেআইনি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্টে আরও দাবি করা হয়েছিল ৬০৯টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। সেই সুপারিশপত্রের হিসেব রাখার জন্য আলাদা রেজিস্টার ছিল। এসএসসি চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই সেই সুপারিশপত্র দেওয়া হতো। রিজিয়নাল সার্ভিস কমিশনের লোকেরাও অর্ধেক সময় জানতে পারছে না কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, আপনি কোনো রিজিয়নাল সার্ভিস কমিশন, আপনি হয়তো নর্থ বেঙ্গলে কোনো রিজিয়নাল কমিশনে বিলং করেন, সেইখানেরটা এখান থেকে বেরিয়ে গেল, আপনি ওখানে গিয়ে জয়েন করে গেলেন। প্রত্যেকটি লোককে নাকি ফোনে ইন্ডিকেট করা হয়েছে, ভাই তুমি এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও। কোন ফোনে এসছে, কে করেছে, কেউ নাকি জানে না। সেই ফোনটা নাকি প্রত্যেকটা লোকই নাকি আর ব্যবহার করে না। বাগ কমিটির ১৫০০ পাতার চাঞ্চল্যকর রিপোর্ট এসেছিল এবিপি আনন্দর হাতেও। সেখানে উল্লেখ করা হয়েছিল, অনুসন্ধান কমিটির সামনে পেশ হওয়া নথিতে দেখা যায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়ের কপিতেও উল্লেখ করা হয়েছে, স্ক্যান করা ওয়েমার শিটের মিরর কপি সংরক্ষণ করেনি এসএসসি। এসএসসির কম্পিউটার সফটওয়্যারে থাকা নম্বর এবং নয়ডায় পঙ্কজ বানসালের অফিস থেকে উদ্ধার করা 3টি হার্ড ডিস্কে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। আর 3 বছর আগে হাইকোর্টে জমা দেওয়া রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টে ওয়েমার শিট নিয়েও মারাত্মক তথ্য তুলে ধরা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, প্রাথমিকভাবে উত্তরপত্র বা ওয়েমার শিট মূল্যায়নের জন্য নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে বরাদ দেয় এসএসসি। পরে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করে এনডি ইনফো সিস্টেম সংস্থাকে আনা হয়। নিয়ম অনুযায়ী অন্য সংস্থাকে বরাদ দিতে হলে বোর্ড মিটিং করতে হয়, কিন্তু এক্ষেত্রে এসএসসির তরফে কোনো ধরনের বোর্ড মিটিং ছাড়াই অন্য সংস্থাকে বরাদ দেওয়া হয়। তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বয়ান থেকে জানা যায়, সংস্থা বদলের জন্য কোনো বোর্ড মিটিং হয়নি। দুটি সংস্থাই অনুসন্ধান কমিটির কাছে জানায় তারা কোনো পুনর্মূল্যায়নের কাজ করেনি। ফলে পুনর্মূল্যায়ন ছাড়াই একাধিক প্রার্থীর নম্বর কি করে বাড়ল তা নিয়েই প্রশ্ন তুলেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি। যেটা রুট হলো, বললো একটা আরটিআই অ্যাপ্লিকেশন করো, তাহলে তোমার নম্বর বাড়বে। আরটিআই অ্যাপ্লিকেশন হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো রাইট টু ইনফরমেশন অ্যাক্টে ম্যাক্সিমাম আমি জানতে পারি আমি 5 পেয়েছি কি 25 পেয়েছি। ডিটেক্টেড ক্যান্ডিডেটদের জিজ্ঞেসও করা হয় যে পার্টিকুলারলি তোমরা কি এটা করার পর কিছু জানলে তুমি কত পেয়েছো, ভাই তুমি কত পেয়েছো, সে কোনোটাই বলতে পারেন। এখন অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু এর দায় কাদের? উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কারা যোগ্য কারা অযোগ্য, মূল প্রশ্ন তো এটাই। আর ঠিক এই প্রশ্নটা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী একটা নতুন আঙ্গিকে একটা পুতুল নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় বলেছেন। কি বলেছেন, অনেকে রাজনীতি খুঁজে পাচ্ছে আমরা জানি না, কিন্তু যেভাবে পরিবেশন করেছেন ঋত্বিক, আপনাদের সামনে রাখবো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাঁচতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না, তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। এটা সবাই জানে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, থামো তো। 26,000 চাকরি বাতিল নিয়ে যখন রাজপথ উত্তাল, তখন আজ দু জায়গায় সরাসরি সংঘর্ষে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল এলাকাগুলো। একদিকে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই উত্তপ্ত হয়ে উঠল রাজারহাট, অন্যদিকে টিএমসিপি ও বিজেপির মধ্যে সংঘর্ষে ধুন্ধুমার কোচবিহারে। রাজারহাটে দুই বিধায়কের অনুগামীদের সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ। অন্যদিকে কোচবিহারে পুলিশের সামনেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় স্থানীয় বিজেপি পার্টি অফিসের সামনের এলাকাটা। উদ্বেগজনক অশান্তির দুটো ছবি রাখবো আপনাদের সামনে। একদিকে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ের রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট, চলল গুলি। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল কোচবিহারে। রাজারহাটের এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সাদা জামা পরা একজনকে রাস্তায় ফেলে বিভৎসভাবে মারতে দেখা যাচ্ছে। আরেকজনের ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজনের দাপাদাপি, গুলির শব্দও শোনা যাচ্ছে।
স্থানীয়রা বলছেন, ছবিতে যার উপর হামলা চালাতে দেখা যাচ্ছে তার নাম আজাদ বাবা। তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত। আক্রান্ত আজাদের দাবি, ঈদের দিন বাড়িতে সব্যসাচী দত্তকে আমন্ত্রণ করেছিলেন। অভিযোগ, সেই রোষেই রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার অনুগামীদের দিয়ে শুক্রবার এই হামলার ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তা হলো তাপস চ্যাটার্জি অর্থাৎ বিধায়কের দলবল। তুমি দেখতে পাবে যে হাতে সেই গুলির খোল নিয়ে রয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তারা, এবং আজাদ বাবা নামে একজন তৃণমূল কর্মী, তিনি সব্যসাচী দত্তের অনুগামী। আমাকে মেরেছে, আমার নাম আজাদ বাবা, আমি সব্যসাচী লবি করি, আমি সব্যসাচীকে ডেকেছিলাম এর জন্য ঈদের দিন। তারপরে আমার বাপকে তাপস চ্যাটার্জি উল্টো পাল্টা বলেছে, মীর জাফর বলেছে, কাফির বলেছে। কোন দল করে? আমি টিএমসি করি, মমতা ব্যানার্জির সঙ্গে থাকি। তাপস চ্যাটার্জি গুন্ডা বাহিনী শেখ আজাদকে দিয়ে পাঠিয়ে আমাদেরকে মারধর করিয়েছে, গুলি করিয়েছে। পাল্টা আক্রান্তের পরিবারকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কালকে একটা ক্লাবের মিটিং ছিল, সেখানে বলা হচ্ছিল যে ওরা নাকি নানা কারণে নাকি লোককে করছে, কোনো ব্যবসায়ীকে চমকাচ্ছে, কোনো বিষয়গুলো করছে। যে তখন আমরা বক্তব্যে বলেছি যারা এইরকম কাজ তারা মুসলমান, তার কাফের, তাদেরকে বয়কট করুন। গোটা বিষয় থেকে দূরত্ব তৈরি করেছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মিথ্যা কথা বলে লাভ নেই, খবর পেয়েছি, আমি এখন কলকাতায় আছি, নইলে আমি নিজেই স্পটে যেতাম। প্রশাসন দেখছে ব্যাপারটা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাজ বিরোধীকে কখনো প্রশ্রয় দেননি আর দেবেনও না। খুব সিরিয়াস ব্যাপার, এবং আমি সিপিকে বলবো বিধাননগরে যে একদম স্ট্রেন অ্যাকশন নিতে। কে করেছে, কার লোক আমার দরকার নেই। হুলিগেনরা, অ্যান্টি সোশ্যালরা কারোর হয় না। প্রায় 26 জনের চাকরি চলে যাওয়ার প্রতিবাদে এদিন কোচবিহার শহরে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, সুনীল সরণি রোড দিয়ে টিএমসিপি কর্মী সমর্থকদের বাস ফেরার সময় বিজেপি পার্টি অফিস থেকে ধেয়ে আসে কটূক্তি। এ নিয়ে প্রথমে বচসা মারামারি, তা গড়ায় সংঘর্ষে। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।